বাংলাদেশীদের জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হলো ১৯৭১ সাল। ৭১কে চেতনার ব্যবসাতে কনভার্ট করে ফেললো। আমি চাই না এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কেউ চেতনার ব্যবসাটা করুক। গণ অভ্যুত্থানটা সবার, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটা যে সবার, সেই বোধ শক্তিটা কিন্তু এখনো অনেকের ভেতরে নাই। সংস্কার যেমন জরুরি, বিচারটাও জরুরি, নির্বাচনটাও জরুরি। রাজনৈতিক সংকট ছিল, এইটা মোকাবেলা করার ওয়ে কি বিরাজনীতিকরণ? শেখ হাসিনা যে প্যাটার্নে সেল করতো নিজেকে, আলটিমেটলি দেখবেন এই ব্যাপারটা অন্য একটা ওয়েতে সেল করাটা শুরু হবে। আওয়ামী লীগের যারা পারপেট্রেটর ছিল তাদের তো ঠিকমতো বিচার করা হয় নাই। কেউ যদি একজন দোষ না করে, তাকে অযথা রাজনৈতিক প্রতিহিংসার জন্য বিচার করার কোনো দরকার নাই। তাহলেই তো হাসিনার একটা নৈতিক পরাজয় হয়ে যায় যে না, তারা এটা করতে পারে নাই, কিন্তু বর্তমানে এটা হচ্ছে। দেশে ধরেন যে শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারী লিডার নাই, এটা তো সবচেয়ে বড় একটা পরিবর্তন। গণ অভ্যুত্থানের পরবর্তী সময় মানুষ কিন্তু কথা বলতে পারছে। যেমন আপনি একজন সাংবাদিক, অনেক স্ট্রাগল করেছেন, আপনি কথা বললে কেউ আপনাকে হয়তো বা এখন আগের মতোই ভয়টা রাখতে হয় না। সাধারণ মানুষও প্রাণ খুলে একটু কথা বলতে পারছে। আমি বলছি না যে সব কিছুর উন্নতি হয়ে গেছে, মানুষ টোটালি ফ্রিডম অফ এক্সপ্রেশনকে এনজয় করছে, ফ্রিডম অফ প্রেসকে এনজয় করছে, আমি এটা বলবো না। অনেক জায়গায় এখনো সীমাবদ্ধতার জায়গাটা আছে, কিন্তু এই যে সীমাবদ্ধতার জায়গাটা আছে, এটা তো প্রাণ খুলে অনেকেই বলতে পারছে যারা হয়তো আগে কখনো বলতেই পারতো না। অর্থনৈতিক সংস্কারের জায়গাটা হাত দেওয়া হয়েছে, তবে দিস ইজ নট এনাফ। আমার কাছে মনে হয় সামনের দিনে আমাদের এই জায়গায় উই হ্যাভ হিউজ স্কোপ টু ইমপ্রুভ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হয় প্রাতিষ্ঠানিক সংস্কারের জায়গাগুলো আরও অনেক ভালো রকমভাবে হতে পারতো, যেটা এখনো হয় নাই। আর জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত ব্যক্তিরা আছেন, যারা শহীদ আছেন, তাদেরকে রাষ্ট্র যাতে ঠিকমতো ট্রিট করে, সেই জায়গাটা আমার মনে হয় এখন পর্যন্ত ঠিকমতো হয় নাই। এই কারণে দেখবেন আহতরা এখনও অনেকে চিকিৎসা পায় নাই। আবার দেখবেন নিহত যারা হয়েছে, শহীদ যে পরিবারে আছে, তাদেরকে যেভাবে পুনর্বাসন করা জরুরি ছিল, সেটা এখন পর্যন্ত দুঃখজনকভাবে হয় নাই। আবার অনেকেই আছে চেতনার ব্যবসাও শুরু করে দিয়েছে। আমি সবসময় একটা কথা বলি, বাঙালির জীবনে বাংলাদেশিদের জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হলো ১৯৭১ সাল। কিন্তু ৭১-এর পরে আমরা একটা স্বাধীন দেশ পেলাম, স্বাধীন পতাকা পেলাম, তারপর দেখলাম যেটা খুবই দুঃখজনকভাবে কেউ না কেউ এটা ঠিকাদার হয়ে গেল। অর্থাৎ ৭১কে চেতনার ব্যবসাতে কনভার্ট করে ফেললো। এই চেতনার ব্যবসাতে কনভার্ট করে ফেললো আওয়ামী লীগ, এবং এই জন্য চেতনা শব্দটা নেগেটিভ একটা ভাইব পেয়ে গেল। আমি চাই না এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কেউ চেতনার ব্যবসাটা করুক। গণ অভ্যুত্থানটা সবার, কিন্তু অনেক জায়গায় আমি দেখি গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে চেতনার একটা ব্যবসা শুরু হয়েছে। এটা থাকা উচিত না। গণ অভ্যুত্থানটা একদম খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল লেভেলে যত মানুষ ছিল, প্রত্যেকের, ছাত্র জনতা, নারী পুরুষ, প্রত্যেকের, মাদ্রাসার একটা স্টুডেন্ট দেখবেন সে কর্নার্ড হয়ে গেছে, দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট সে কর্নার্ড হয়ে গেছে। নারীরা এত সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে, তাদেরকে কর্নার্ড করে দেওয়া হয়েছে। এই জায়গাগুলো থাকাটা উচিত ছিল না। বরং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটা যে সবার, সেই বোধ শক্তিটা কিন্তু এখনো অনেকের ভেতরে নাই। এইটাকে পুঁজি করে অনেকে এই জায়গা থেকে ধান্দাপানি করার চেষ্টা করছে। এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে প্যাথেটিক। যে ভুলটা ১৯৭১ সালের পরবর্তী সময়ে একটা চেতনার ব্যবসাটা করে অনেকেই শুরু করেছিল, সেই ভুলটার কন্টিনিউশন থাকা উচিত না। আবার দুইটা ব্যাপার, তারুণ্যকে যেমন অভিজ্ঞ যারা আছেন তাদেরকে ধারণ করতে হবে, আবার একই সাথে আমি যেহেতু নিজে একজন তরুণ, আমিও মনে করি তরুণদের জায়গা থেকে সিনিয়রদের রেসপেক্ট করারও একটা বড় জায়গাটা আছে। দেখেন, তরুণরা ইচ্ছা করলে সবকিছু পারে না। আমরা অনেক কিছু বলতে পারি যে তরুণরা সবই পারে, সবকিছুই তরুণরা করতে পারে। আমি মনে করি না এইটা। রাজনীতি বলেন, প্রত্যেকটা জায়গাতেই অভিজ্ঞতার দাম আছে। তারুণ্য এবং যাদের অভিজ্ঞতা আছে, এই দুইটার মিশেলটা জরুরি। আমাদের জায়গা থেকে যদি আমরা কাউকে রেসপেক্ট করি, সিনিয়রদেরকে, সেই তাতে করে কি আমাদের কোনো সম্মান কমে যায়? কাউকে রেসপেক্ট করলে আমার কাছে মনে হয় সম্মান কমে না, বরং বাড়ে। আমার কাছে মনে হয় যে আমাদের ভেতরে যাতে কখনোই জেনারেশনাল গ্যাপটা তৈরি না হয়, এই ব্যাপারটা আমাদের স্মরণে রাখাটা অত্যন্ত জরুরি। তিনটাই গুরুত্বপূর্ণ এবং কোনোটার সাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ না। সংস্কার যেমন জরুরি, বিচারটাও জরুরি, নির্বাচনটাও জরুরি। কিন্তু অনেকেই দেখবেন নির্বাচনের কথাটা শুনলেই কেমন যেন একটা বিতৃষ্ণা ভাব চলে আসে। অর্থাৎ দেখেন, রাজনৈতিক সংকট ছিল, এইটা মোকাবেলা করার ওয়ে কি বিরাজনীতিকরণ? উত্তর না। হয়তোবা ইনস্ট্যান্ট এই কথাগুলো বললে হাততালি পাওয়া যায়, কিন্তু আমি পপুলিস্ট কথাতে গা ভাসাতে চাই না। রাজনৈতিক সংকট দূর করার উপায় অবশ্যই রাজনীতি। খারাপ রাজনীতির বিকল্প কি? ভালো রাজনীতি। কিন্তু খারাপ রাজনীতির বিকল্প কখনোই বিরাজনীতিকরণ না। কিন্তু দেখবেন অনেকেই ওই দিকে পালে হাওয়া দিচ্ছে। আমার কাছে মনে হয় একটা ফেয়ার ইলেকশন করার জন্য অনেক সংস্কার দরকার। অবশ্যই রাষ্ট্রযন্ত্র যেভাবে কাজ করেছে, অনেক জায়গায় অনেক সংস্কারের দরকার আছে। অনেকেই সংস্কার নিয়ে খুবই বাজে রকম রিয়াক্ট করে, আমি এটাও মনে করি না যৌক্তিক কাজ। আবার একই সাথে
ইলেকশনটাও জরুরি, কারণ প্রত্যেকটা সময়ের পরে পরে যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলেই তো দেশে অনেক ক্ষেত্রে স্বৈরাচার গ্রো করতে পারে না। আপনি জনগণের ভোটের অধিকারে যদি বিশ্বাস না করেন তাহলে আপনি যতভাবেই উন্নয়নের গল্প শোনান, তাতে করে শেখ হাসিনা যে প্যাটার্নে সেল করতো নিজেকে, আলটিমেটলি দেখবেন এই ব্যাপারটা অন্য একটা ওয়েতে সেল করাটা শুরু হবে। এবং একই সাথে বিচারের ব্যাপারটা অবশ্যই খুবই সিগনিফিক্যান্ট একটা পার্ট। আওয়ামী লীগের যারা পারপেট্রেটর ছিল তাদের তো ঠিকমতো বিচার করা হয় নাই, আবার বিচারের নামে অনেক জায়গায় তামাশা করা হচ্ছে। দেখবেন 300 নাম্বার আসামি, 400 নাম্বার আসামি, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, হয়তোবা সে ওই খুনের সাথে জড়িতই ছিল না, রামপুরা খুন হয়েছে তার জন্য ওই মামলার আসামি করা হয়েছে এমন একজন মানুষকে, সে ওই টাইমে দেশেই ছিল না, এবং তার বিরুদ্ধে অ্যাকশনটা নেওয়া হচ্ছে। এতে করে যেটা হবে, মূল বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই সরকার অনেক জায়গায় ফেয়ার বিচার প্রক্রিয়া যেভাবে শুরু হওয়ার দরকার ছিল সেটা করতে অনেক জায়গাতেই ব্যর্থ হচ্ছে। এই কথাটা আমি খুবই দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। আমি চাই যারই বিচার করতে হবে খুবই সলিড গ্রাউন্ডের পরে বিচার করা উচিত। কেউ যদি একজন দোষ না করে তাকে অযথা রাজনৈতিক প্রতিহিংসার জন্য বিচার করার কোনো দরকার নাই। ওইটা করতে গেলে যেটা হবে, ওভারঅল বিচার প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। একটা চমৎকার একটা ইলেকশনও জরুরি। এই ইলেকশনটা যদি খুবই সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হয় তাহলেই তো হাসিনার একটা নৈতিক পরাজয় হয়ে যায়, যে না তারা এটা করতে পারে নাই কিন্তু বর্তমানে এটা হচ্ছে। কে ক্ষমতায় যাবে না যাবে সেটা আলাদা হিসাব। ইনফ্যাক্ট আমি ক্ষমতাও মনে করি না, আমি মনে করি এটা একটা দায়িত্ব। মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এসে ক্ষমতা পায় না, পায় হলো দায়িত্ব। এই ব্যাপারটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমার মনে হয় যে আমাদের উপলব্ধির জায়গাটা আরো একটু বড় হতে পারে। অনেক জায়গায় অনেক অসন্তোষজনক ঘটনা ঘটছে। কেউ যদি বলে যে না কোথাও অসন্তোষজনক ঘটনা ঘটছে না, এটা মিথ্যা কথা। দেখেন, আমরা সত্যকে অ্যাভয়েড করে যদি আমরা অন্যদিকে তাকিয়ে থাকি এবং মনে করি যে না কোথাও হচ্ছে না, এটা তো মিথ্যা কথা হবে। আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো সরকারের খুবই সিরিয়াসলি ডিল করা উচিত। আবার একই সাথে সরকার একদম ক্লিয়ার কাট পারপেট্রেটরদের যখন বিচার করছে না তখনই কিন্তু জনতা নিজ তাগিদে তাদের ক্রোধের বিকাশটা ঘটাচ্ছে। সো সরকারই তো এই স্পেসটা তৈরি করে দিচ্ছে। আমার কাছে মনে হয় দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় সরকারেরই ভূমিকা নেওয়া দরকার। সরকারই যখন ব্যর্থ হচ্ছে তখন নানাভাবে এই ধরনের স্কোপটা তৈরি হচ্ছে। আইন কখনো নিজের হাতে তুলে নেওয়াটা খুবই যৌক্তিক কোনো সিদ্ধান্ত হতে পারে না। অ্যাট দ্য সেম টাইম জনগণের যাতে আইনটা নিজের হাতে না তুলে নিতে হয় এই জন্য সরকারের খুবই প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা উচিত।